ওয়েলকাম ক্লাস। আজকে আমরা পড়ব ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের অ্যাডমিশন। ফ্রম সেকশন 17 onwards, Indian Evidence Act deals with the term admission. Now, section 17 defines the word admission. তাহলে definition section 17 under the Indian Evidence Act which defines the word admission. তাহলে আমরা সেকশনটা দেখে নিই কী বলছে। বলছে অ্যান অ্যাডমিশন ইজ এ স্টেটমেন্ট, অর্থাৎ একদম প্রথম সেন্টেন্সেই বলে দেওয়া হলো একটি অ্যাডমিশন কিন্তু একটি বক্তব্য বা স্টেটমেন্ট। এবার এই বক্তব্যের নেচার কীরকম, এটি ওরালও হতে পারে, অর্থাৎ মৌখিকভাবে কথিত কোনো স্টেটমেন্ট হতে পারে, অথবা ডকুমেন্টারি ফর্মেও থাকতে পারে, অর্থাৎ লিখিত আকারে কারোর জবানবন্দি যেরকমভাবে রাখা হয় সেটিও কিন্তু হতে পারে। এবার এটি তো গেল নেচার। এবার এর কাজ কি বলছে, হুইচ সাজেস্টস এনি ইনফারেন্স অ্যাজ টু এনি ফ্যাক্ট ইন ইস্যু অর রিলিভেন্ট ফ্যাক্ট, অর্থাৎ এর চরিত্রগত বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণের দিক থেকে এর বৈশিষ্ট্য কি, এটি সাজেস্ট করে বা কোনো সাজেস্ট করে কোনো ইনফারেন্স, সেই ইনফারেন্সটা আইদার পজিটিভ অথবা নেগেটিভ, ইরেসপেক্টিভ অফ দ্যাট ফ্যাক্ট, অর্থাৎ কোনো একটি রিলিভেন্ট ফ্যাক্ট বা ফ্যাক্ট ইন ইস্যু আইদার ঘটনাটি সত্য অথবা সত্য নয়, অথবা ঘটনাটি ঘটেছিল অথবা ঘটনাটি ঘটার কোনো সম্ভাবনাই ছিল না, অথবা the fact in issue exists or it does not exist, whether some fact is relevant or not, এই যে ইনফারেন্স সেটা পজিটিভ বা নেগেটিভ, যে কোনো ধরনের যদি কোনো ওপিনিয়ন কেউ জেনারেট করে কোনো স্টেটমেন্টের মাধ্যমে, কোনো সেই ইনফারেন্সটি কিন্তু ওই স্টেটমেন্টটি, এবং সেই স্টেটমেন্টটি আইদার ওরাল অর ডকুমেন্টারি হুইচ সাজেস্টস এনি ইনফারেন্স অ্যাজ টু এনি ফ্যাক্ট ইন ইস্যু কোন কী আমরা আগে বহুবার আলোচনা করেছি। ফ্যাক্ট ইন ইস্যু মিনস দি আলটিমেট পয়েন্ট ইন ডিসপিউট, দি আলটিমেট পয়েন্ট অ্যাট হুইচ দ্য পার্টিজ আর অ্যাট ভ্যারিয়েন্স, অর্থাৎ একটি মোকদ্দমা বা প্রসিডিং বা সিভিল স্যুট, যে কোনো প্রসিডিংয়ে, সিভিল অর ক্রিমিনাল হুইচ এভার ইট মে বি, যে কোনো প্রসিডিংয়ে অনারেবল কোর্ট যে পয়েন্টটার উপরে ডিসিশন নেবে সেটি হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। অ্যান্ড রিলিভেন্ট ফ্যাক্ট হচ্ছে সেইগুলি যেগুলি দো ডাইরেক্টলি নট ইন ইস্যু, অর্থাৎ সিভিল বা ক্রিমিনাল যে কোনো প্রসিডিংয়ে যে ফ্যাক্টগুলি ডাইরেক্টলি তাদের তারা ডাইরেক্টলি ইন ইস্যু নয়, অর্থাৎ তাদেরকে ডিসাইড করার জন্যে প্রসিডিংটা চলছে না, কিন্তু যে পয়েন্টগুলিকে ডিসাইড করার জন্যে প্রসিডিংটা চলছে সেই পয়েন্টগুলিকে ডিসাইড করার জন্যে ওই একই প্রসিডিংয়ে এই ফ্যাক্টগুলির উপরে নির্ভর করার প্রয়োজন আছে, অথবা এই ফ্যাক্টগুলির সম্বন্ধে কোনো একটি কনক্লুশনে পৌঁছানোর আগে অরিজিনাল ফ্যাক্ট ইন ইস্যু যে ফ্যাক্টটি সেটির সম্বন্ধে কোনো রকম কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। এই জাতীয় বিষয়গুলি হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট, অর্থাৎ দ্য ফ্যাক্টস হুইচ আর দো নট ডাইরেক্টলি ইন ইস্যু বাট সো কানেক্টেড উইথ দি ফ্যাক্ট ইন ইস্যু অ্যাজ টু ফর্ম পার্ট অফ দি সেম ট্রানজ্যাকশান, যেটি কেনা আমরা সেকশন 6-এ পড়েছি। তাহলে এইটুকু হলো। আরও কি বলছে, অ্যান্ড which is made by any of the persons and under the circumstances hereinafter mentioned, অর্থাৎ এই যে একটি স্টেটমেন্ট ওরাল বা ডকুমেন্টারি যেটি কিনা কোনো ইনফারেন্সকে সাজেস্ট করে কোনো একটি ফ্যাক্ট ইন ইস্যু বা রিলিভেন্ট ফ্যাক্টের সম্বন্ধে, এই যে স্টেটমেন্টটি কি র্যান্ডাম যে কোনো ব্যক্তির স্টেটমেন্টকে অ্যাজ অ্যান অ্যাডমিশন হিসেবে ধরে নেওয়া যেতে পারে, সেটা কোনোভাবেই প্র্যাকটিক্যাল নয়। সেই জায়গার থেকে দাঁড়িয়ে তাহলে একটি মোকদ্দমায় বা প্রসিডিংয়ে অনেকগুলো মানুষ ইনভলভ থাকে, ফ্রম ইনভেস্টিগেটিং এজেন্সি টু প্রসিকিউটিং অফিসার্স টু দি অনারেবল কোর্ট, দি ভিকটিম, দি অ্যাকিউজড, দি উইটনেসেস, এই যে এত ব্যক্তি রয়েছে, এবার এই প্রসিডিংয়ের সাথে রিলেটেড বা প্রসিডিংয়ে
কাদের কাদের স্টেটমেন্টগুলিকে অ্যাজ অ্যান অ্যাডমিশন হিসেবে ধরা হবে, বা কোন ব্যক্তিগুলি সেই ব্যক্তি যারা কিনা কোনো স্টেটমেন্ট দিলে সেটিকে অ্যাজ অ্যান অ্যাডমিশন হিসেবে ধরা হবে, সেটি কিন্তু এখানেই পরবর্তী সেকশনগুলোতে ফ্রম 18-19 এইগুলিতে স্পেসিফিক্যালি বলে দেওয়া রয়েছে। তাই বলে দিচ্ছে অ্যান্ড হুইচ ইজ মেড বাই এনি অফ দি পার্সনস অ্যান্ড আন্ডার দি সার্কামস্ট্যান্সেস হিয়ার ইন আফটার মেনশনড, অর্থাৎ শুধুমাত্র যে মানে ঘোষিত ব্যক্তি যারা রয়েছে এই এভিডেন্স অ্যাক্টের সেকশনগুলির মাধ্যমে, যারা কিনা কোয়ালিফাইড ফর মেকিং অ্যান অ্যাডমিশন, শুধুমাত্র তারা স্টেটমেন্টটি দিয়েছেন এটুকুই যথেষ্ট নয়। তারা স্টেটমেন্টটি দিয়েছেন কোনো একটি পার্টিকুলার পরিস্থিতিতে দাঁড়িয়ে দিয়েছেন, তবেই কিন্তু সেই ব্যক্তির সেই পার্টিকুলার পরিস্থিতিতে দাঁড়িয়ে দেওয়া স্টেটমেন্টটি অ্যাডমিশন হবে কি হবে না সেটি ডিসাইড করা হবে। তাহলে আমরা খুব সহজেই সেকশন 17টি বুঝে নিলাম যে অ্যান অ্যাডমিশন ইজ এ স্টেটমেন্ট, এটি একটি বক্তব্য, সেটি ওরাল আর ডকুমেন্টারি যে কোনো ফর্মে থাকতে পারে, এবং এটি কি করে সাজেস্ট এনি ইনফারেন্স, দ্যাট মিনস ওয়েদার ইট মে বি পজিটিভ অর নেগেটিভ, এনি ইনফারেন্স রিলেটেড টু এনি ফ্যাক্ট ইন ইস্যু অর রিলিভেন্ট ফ্যাক্ট, অ্যান্ড হুইচ ইজ মেড বাই দি পার্সনস অ্যান্ড আন্ডার দি সার্কামস্ট্যান্সেস হিয়ার ইন আফটার মেনশন। এটি হচ্ছে সেকশন 17 আন্ডার দি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, অ্যাডমিশন ডিফাইন্ড। এবার দেখুন দু চারটি ছোটো ছোটো কেস ল আমরা একটুখানি শুধুমাত্র এই সেকশনটিকে ভালোভাবে বোঝার স্বার্থে একটু আলোচনা করে নিই। প্রথম কেস লটি কী বলছে? এটি হচ্ছে বিশ্বনাথ প্রসাদ ভার্সেস দ্বারকা প্রসাদ 1974। দেখুন এই মামলায় অনারেবল সুপ্রিম কোর্ট একটি কথা বলছেন যে অ্যাডমিসিবিলিটি ইজ সাবস্ট্যান্টিভ এভিডেন্স অফ দি ফ্যাক্ট অ্যাডমিটেড। তাহলে এখানে অনারেবল কোর্ট কি বলছেন যে অ্যাডমিসিবিলিটি ইজ সাবস্ট্যান্টিভ এভিডেন্স অফ দি ফ্যাক্ট অ্যাডমিটেড while a previous statement used to contradict a witness does not become substantive evidence and merely serves the purpose of throwing doubt on the veracity of the witness। অর্থাৎ কেউ যদি কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি হু ইজ রেকগনাইজড অ্যাজ আ ভ্যালিড পারসন আন্ডার দি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট টু মেক দ্যাট অ্যাডমিশন আন্ডার দ্য স্পেসিফিক সার্কামস্ট্যান্সেস, এরকম যদি কোনো ব্যক্তি থেকে থাকে, সেই ব্যক্তি যদি কোনো কিছু আইদার ওরাল অর রিটেন ফর্মে অ্যাডমিট করে নেন নির্দিষ্ট পরিস্থিতিতে, সেটি কিন্তু ইজ এ সাবস্ট্যান্টিভ পিস অফ এভিডেন্স এবং খুবই গুরুত্বপূর্ণ পিস অফ এভিডেন্স। বাট এইখানে একটি কিন্তু আছে, কিন্তু এই যে ফ্যাক্ট যে এটি একটি সাবস্ট্যান্টিভ পিস অফ এভিডেন্স, এই রকম একটি ঘটনায় বা কোনো একটি গিভেন সিচুয়েশনে বা প্রসিডিংয়ে যদি কোনো ব্যক্তি প্রিভিয়াসলি ওয়াইল দি প্রসেস অফ ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন যদি কোনো স্টেটমেন্ট দিয়ে থাকেন, ওয়াইল এ প্রিভিয়াস স্টেটমেন্ট ইউজ টু কন্ট্রাডিক্ট এ উইটনেস ডাজ নট বিকাম সাবস্ট্যান্টিভ এভিডেন্স, তাহলে অ্যাডমিশন ইজ সাবস্ট্যান্টিভ এভিডেন্স অফ দ্য ফ্যাক্ট অ্যাডমিটেড ওয়াইল কি এ প্রিভিয়াস স্টেটমেন্ট, অর্থাৎ কোনো ব্যক্তি ধরুন ইনভেস্টিগেশনের সময় কোনো একটি স্টেটমেন্ট টু দি ইনভেস্টিগেশন অথরিটিস অর্থাৎ পুলিশ অফিসারদের কাছে দিয়েছেন, এবং পরবর্তীতে প্রসিডিং চলাকালীন উনি সেই ওনার পূর্বে যে স্টেটমেন্টটি দিয়েছেন সেই স্টেটমেন্টটি থেকে উনি ডিভিয়েট করে যাচ্ছেন, সরে যাচ্ছেন। এমত অবস্থায় যদি সেই ব্যক্তির পূর্বের কোনো স্টেটমেন্ট তাকে বা তার সামনে নিয়ে এসে পড়ে শুনিয়ে বা তাকে যদি বলা হয় যে আপনি কিন্তু আগে এই কথাটি বলেছেন আর এখন আপনি এই কথাটি বলছেন, এক্ষেত্রে ঘটনাটি কি ঘটবে, এর রেজাল্টটি কী হবে? এই যে দুটো পরিবর্তিত পরিস্থিতিতে একই ব্যক্তি একই বিষয় সম্বন্ধে দুরকমের স্টেটমেন্ট দিচ্ছেন, সেক্ষেত্রে কি হবে সেটিকে কিন্তু আর সাবস্ট্যান্টিভ এভিডেন্স হিসেবে ধরা যাবে না, অ্যান্ড মেয়ারলি সার্ভ দ্য পারপাস অফ থ্রোয়িং ডাউট অন দি ভেরাসিটি অফ দি উইটনেস। অর্থাৎ যদি কোনো ব্যক্তি পূর্বে অ্যাট দি টাইম অফ ইনভেস্টিগেশন, আর যদি সিভিল প্রসিডিং হয় প্রসিডিংয়ের অনেক প্রাইমারি স্টেজে উনি যদি কোনো কিছু অ্যাডমিট করে থাকেন এবং পরবর্তীতে অ্যাজ অ্যান উইটনেস যখন ওনাকে ডাকা হয়েছে বা মামলার অন্য কোনো পরবর্তী প্রসিডিংয়ে যদি ওনার ওই স্টেটমেন্টটা অন্য কোনো সাবমিশনে যদি ওনার ওই স্টেটমেন্টটা উনি চেঞ্জ করেন, সেক্ষেত্রে প্রথমটিকে তো অ্যাডমিশন হিসেবে ধরা যাবেই না, উপরন্তু আরও একটি ঘটনা ঘটবে, সেটি হলো যে ওই ব্যক্তির স্টেটমেন্টের উপরে যে বিশ্বাসযোগ্যতা সেটি কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে।
তাই এখানে বলা হচ্ছে যে while a previous statement used to contradict a witness does not become substantive evidence and merely serves the purpose of throwing doubt on the veracity of the witness. এটি বলা হলো বিশ্বনাথ প্রসাদ ভার্সেস দ্বারকা প্রসাদ 1974। এবার দেখুন এই যে আলোচনাগুলি ছোট ছোট একটি কেসের সম্বন্ধে যে আলোচনা করা হলো, এটি কিন্তু একটি জেনারেল প্রিন্সিপাল হিসেবে এই কেস লটুকুনির যে স্পিরিট অফ দি জাজমেন্ট বা স্পিরিট অফ দি ডিসিশন অফ দি অনারেবল কোর্ট, এটিকে আপনি কিন্তু গ্রহণ করবেন। কারণ এই একই সেম ফর্মুলা কিন্তু প্রত্যেকটি পরবর্তী মামলাগুলিতে কাজে লাগবে না। এই কারণেই কাজে লাগবে না, কারণ প্রত্যেকটি মামলা বা মোকদ্দমা, ওয়েদার ইট ইজ সিভিল অর ক্রিমিনাল, প্রত্যেকটি কিন্তু তাদের নির্দিষ্ট জায়গা থেকে টু দেয়ার ইন্ট্রিনসিক ডিটেলস প্রত্যেকে কিন্তু ভিন্নধর্মী। একটি ঘটনার সাথে আরেকটি ঘটনার আপাত দৃষ্টিতে আপনাদের হয়তো দেখে মনে হতে পারে যে দুটি 125-এর মেনটেন্যান্সের প্রসিডিং, অথবা দুটোই ডিভোর্স কেস, অথবা দুটোই পার্টিশন স্যুট, অথবা দুটোই ইভিকশন স্যুট বা স্যুট ফর স্পেসিফিক পারফরমেন্স। কিন্তু এগুলি তো শুধুমাত্র ক্যাটাগরি, নেম অফ দি ক্যাটাগরি অফ দ্য স্যুট অর প্রসিডিং। কিন্তু এই যে দুটিই পার্টিশন স্যুট, এই দুটি পার্টিশন স্যুটে রুলস হয়তো কিছু ফান্ডামেন্টাল রুলস আছে যেগুলি কিনা সব ক্ষেত্রেই একই রকমভাবে অ্যাপ্লাই করবে, কিন্তু সিনারিও, ইন্ট্রিনসিক ডিটেল অফ দি ম্যাটার্স কিন্তু আর অলওয়েজ ডিফারেন্ট। এই কথাটি কিন্তু শুধু পার্টিশন স্যুট নয়, সেটি একটি ক্রিমিনাল প্রসিডিং হতে পারে, সিভিল প্রসিডিং হতে পারে, ইরেসপেক্টিভ অফ, অথবা কোয়াসাই জুডিশিয়াল প্রসিডিং হতে পারে। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই কথাটি সবসময় আপনারা মাথায় রাখবেন। এবং এটি কিন্তু শুধুমাত্র এভিডেন্স অ্যাক্টের ক্ষেত্রে নয়, প্রত্যেকটি আইনের যে কোনো প্রসিডিউরাল ম্যাটার্সেই যখনই একটি ট্রায়ালের ধাপে আমরা এসে পৌঁছবো, প্রত্যেকটি ম্যাটারই কিন্তু ইচ ওয়ান ইজ ডিফারেন্ট ফ্রম দি আদার, এই কনসেপ্টটা মাথায় কিন্তু আপনাকে পরিষ্কারভাবে রাখতে হবে। এবার আমরা আসি এভিডেন্সিয়ারি ভ্যালু অফ এভিডেন্স, অ্যাডমিশন। তাহলে এই যে অ্যাডমিশন, এর এভিডেন্সিয়ারি ভ্যালু কতটা, হাউ মাচ এভিডেন্সিয়ারি ভ্যালু ক্যান বি অ্যাট্রিবিউটেড টু দি টার্ম অ্যাডমিশন। তাহলে এইখানে রিলেটেড কেস লটি হচ্ছে ইনকাম ট্যাক্স অফিসার ভার্সেস মঙ্গত রাম নোরাতারাম 2011-র একটি কেস ল। এখানে দেখুন অনারেবল কোর্ট কি বলছেন, যে অ্যাডমিশন ইজ বেসড এভিডেন্স এগেইনস্ট দি ম্যাটার অ্যান্ড ইট ক্যান বি ইনফার্ড ফ্রম দি কন্ডাক্ট অফ দি পার্টি। তাহলে অ্যাডমিশনটি কিসের উপরে নির্ভর করে? অ্যাডমিশন এই যে কোনো একটি স্টেটমেন্টকে যে তার ক্যাটেগরিক্যালি যাকে যে অ্যাডমিশন হিসেবে অ্যাট্রিবিউট করা হবে, সেক্ষেত্রে তার ফান্ডামেন্টাল কোয়ালিটিস কি, যে বেসড এভিডেন্স, অ্যাডমিশন ইজ বেসড এভিডেন্স এগেনস্ট দি ম্যাটার। অর্থাৎ জেনারেল রুলটা কি, আপনার কোনো একটি, যদি কোনো ব্যক্তি তার নিজের স্বার্থের বিরুদ্ধে কিছু বলে থাকে তবেই কিন্তু সেটি অ্যাডমিশন। আপনি আপনার আত্মপক্ষ সমর্থন করবেন, এটি তো খুবই স্বাভাবিক ব্যাপার। সেক্ষেত্রে এটিকে অ্যাডমিশন হিসেবে ধরে নিয়ে এটাতে এভিডেন্স হিসেবে, এটিকে আপনার সপক্ষে এভিডেন্স হিসেবে খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব স্বাভাবিকভাবেই আপনি আপনার সপক্ষেই বলবেন। কিন্তু আপনি যদি আপনার বিপক্ষে গিয়ে বলেন যেটি কিনা খুবই অস্বাভাবিক, সেই কথাটিকে কিন্তু গুরুত্ব দেওয়ার যথেষ্ট প্রয়োজন রয়েছে। সেই কারণেই কিন্তু অ্যাডমিশনটিকে একটি পিস অফ এভিডেন্স নিয়ে আমরা ধরে থাকি। এইবার এতে কতটুকু ভ্যালু দেওয়া হবে? আপনি যখন আপনার সপক্ষে কিছু বলেন, তাকে যেমন অ্যাট দি থ্রেশহোল্ড অফ দি প্রসিডিং ডিসকার্ডেড করে দেওয়া হয়, এটিকে কি একেবারে বিয়ন্ড রিজনেবল ডাউট একে ভ্যালু অ্যাট্রিবিউট করা হবে এর সাথে, নাকি সার্টেন অ্যামাউন্ট অফ ডাউট উইথ সার্টেন মেকানিজম টু আইডেন্টিফাই দি ভলেন্টারিনেস অফ দি অ্যাডমিশন, এইগুলো দেখার জন্য কোনো মেকানিজম থাকবে? সেইটিই বলছে যে অ্যাডমিশন ইজ বেসড এভিডেন্স এগেনস্ট দি ম্যাটার। প্রথম বক্তব্য, যে ম্যাটার ইন ডিসপিউট যেটা বা পার্টিজ ইন্টারেস্ট যেটা, তার এগেনস্টে, অ্যান্ড ইট ক্যান বি ইনফার্ড ফ্রম দি কন্ডাক্ট অফ দি পার্টি। আপনি কি বলছেন শুধুমাত্র সেটি
ইম্পর্টেন্ট আর অন্য কোনো কিছু ইম্পর্টেন্ট নয় তা নয়, যে ব্যক্তি অ্যাডমিশনটি করছেন সেই ব্যক্তির যে এন্টায়ার কন্ডাক্ট থ্রু আউট দি প্রসিডিং, তার উপরেও কিন্তু আপনার অ্যাডমিশনের এভিডেন্সিয়ারি ভ্যালু কতটি হবে সেটি নির্ভর করছে। আরও কি বলছে, অ্যাডমিশন ইমপ্লয়েড বাই কন্ডাক্ট ইজ স্ট্রং এভিডেন্স এগেনস্ট দি মেকার। তাহলে অ্যাডমিশন ইমপ্লয়েড বাই কন্ডাক্ট ইজ স্ট্রং এভিডেন্স এগেনস্ট দি মেকার, অর্থাৎ এমন কোনো অ্যাডমিশন যেটি কিনা আপনি করেছেন এবং ইমপ্লয়েড বাই দি কন্ডাক্ট, ইমপ্লয়েডলি আপনার কন্ডাক্টও আপনার সেই অ্যাডমিশনটিকে সাপোর্ট করে, দ্যাট উইল বি এ স্ট্রং এভিডেন্স এগেনস্ট দি মেকার হিমসেলফ, বাট হি ইজ অ্যাট লিবার্টি টু প্রুভ দ্যাট সাচ অ্যাডমিশন ওয়াজ মিস্টেকেন অর আনট্রু। কিন্তু যে ব্যক্তির সম্বন্ধে এই অ্যাডমিশন সংক্রান্ত একটি ধারণা তৈরি করা হচ্ছে ফ্রম হিজ স্টেটমেন্ট গিভেন থ্রু উইথ মানে অ্যাট এ প্রিভিয়াস স্টেজ অফ দি প্রসিডিং, অথবা তার যে সম্পূর্ণ থ্রু আউট দি এন্টায়ার কোর্স অফ দি প্রসিডিং তার যে কন্ডাক্ট, এটির থেকে যে তার যে একটি অ্যাডমিশন তার পক্ষ থেকে যে অ্যাকসেপ্ট করা হচ্ছে প্রসিডিংয়ের মধ্যে, যে ব্যক্তির সম্বন্ধে এটি করা হচ্ছে সেই ব্যক্তি কিন্তু ইজ অলওয়েজ অ্যাট লিবার্টি, সেই ব্যক্তির কাছে কিন্তু এই স্বাধীনতাটি সর্বসময় অ্যাভেলেবেল, যে সে কিন্তু প্রপার এক্সপ্ল্যানেশনের মাধ্যমে তার বিরুদ্ধে যে অ্যাডমিশনটি গ্রহণ করা হচ্ছে বা গৃহীত হয়ে যাচ্ছে, সে ইন্টেনশনালি হয়তো সেই স্টেটমেন্টটি দেননি, কোনো একটি জায়গায় কিছু বলে ফেলেছেন যেটিকে আদার পার্টি অ্যাজ অ্যান অ্যাডমিশন কোর্টের সামনে তুলে ধরছেন, সেক্ষেত্রে কিন্তু যে ব্যক্তির বিরুদ্ধে এই অ্যাডমিশনের স্টেটমেন্টটি তুলে ধরা হচ্ছে সেই ব্যক্তি কাছে সর্বসময় একটি স্বাধীনতা বর্তমান রয়েছে কি করার, না ওই যে স্টেটমেন্টটি যেটি বা কন্ডাক্টটি যেটিকে অপরপক্ষ অ্যাজ অ্যান অ্যাডমিশন ইন্টারপ্রিট করছেন, সেটিকে ভুল ইন্টারপ্রিটেশন অফ দি স্টেটমেন্ট অর কন্ডাক্ট বলে নিজের একটি প্রপার এক্সপ্লানেশন দিয়ে ওই অ্যাডমিশন সংক্রান্ত যে ধারণাটি কোর্টের মধ্যে বা অপোনেন্টের মাথায় তৈরি হয়েছে সেটিকে ইরেজ করিয়ে দেওয়ার, অর্থাৎ উইথড্র করিয়ে দেওয়ার। সেটিই বলা হচ্ছে যে অ্যান অ্যাডমিশন ইজ ইমপ্লয়েড কন্ডাক্ট ইজ স্ট্রং এভিডেন্স এগেনস্ট দি মেকার, বাট কিন্তু হি ইজ অ্যাট লিবার্টি টু প্রুভ দ্যাট সাচ অ্যাডমিশন ওয়াজ মিস্টেকেন অ্যান্ড আনট্রু। এটি প্রমাণ করার ক্ষমতা বা অধিকার কিন্তু তাকে সর্বসময় দেওয়া রয়েছে। সে যদি স্যাটিসফ্যাক্টরিলি তার ভ্যালিড এক্সপ্লানেশন দিয়ে বুঝিয়ে দিতে পারেন যে ওই জিনিসটিকে অ্যাডমিশন ভাবার কোনো কারণ নেই, কারণ তিনি ওই স্টেটমেন্টটি অন্য একটি পার্সপেক্টিভ থেকে দিয়েছিলেন, এটি যদি এবং সেটিকে যদি তার যে এক্সপ্লানেশনটি সেটি যদি গ্রহণযোগ্য বলে মনে হয়, অর্থাৎ এক্সপ্লানেশন দিলেই হবে না, সেটি in the mind of the honorable court must be acceptable explanation by the admission maker, এরকম যদি হয় তাহলে কিন্তু সেটিকে অ্যাডমিশন হিসেবে ধরা হবে না। এবার এই যে এভিডেন্সিয়ারি ভ্যালু অফ দি অ্যাডমিশন সেটি কিন্তু এই ঘটনাগুলির উপরে নির্ভর করবে। তাহলে এটি আলোচনা করা হলো ইনকাম ট্যাক্স অফিসার ভার্সেস মঙ্গত রাম নোরাত রাম 2011। এইবার আমরা আসি রিকোয়ারমেন্টস অফ অ্যাডমিশন, অর্থাৎ অ্যাডমিশনের জন্য কি কি জরুরি, এই পয়েন্টটির উপরে আলোচনা হচ্ছে জ্যোৎস্না গৌড়া ভার্সেস বুরন্দাবন গৌড়া 2012। তাহলে জ্যোৎস্না গৌড়া ভার্সেস বুরন্দাবন গৌড়া কি আলোচনা করছেন, যে ইন দিস কেস দি অনারেবল কোর্ট সেড অ্যান অ্যাডমিশন মাস্ট বি ক্লিয়ার। তাহলে প্রথম রিকোয়ারমেন্ট কি হবে, সেটি হচ্ছে ইট মাস্ট বি ক্লিয়ার অ্যান্ড আনঅ্যাম্বিগুয়াস ইন অর্ডার দ্যাট সাচ অ্যান অ্যাডমিশন শুড রিলিভ দি অপোনেন্ট অফ বার্ডেন অফ প্রুফ অফ দ্য ফ্যাক্ট সেইড টু হ্যাভ বিন অ্যাডমিটেড। অর্থাৎ অ্যাডমিশনটি খুবই ক্লিয়ার হতে হবে, এবং ইট শুড বি আনঅ্যাম্বিগুয়াস, অর্থাৎ কোনোভাবেই যেন এর অন্য কোনো রকম ইন্টারপ্রিটেশন সম্ভব না হয়, একদম স্ট্রেট অ্যান্ড ক্লিয়ার কাট অ্যাডমিশন হতে হবে, যার কিন্তু কোনো রকম কোনো বিকৃতিই সম্ভব নয়, এবং যেটি কিনা অপর পক্ষকে তার যে ডিউটি টু প্রুভ
a certain fact which have been admitted by the other party, এই যে তার ডিউটি, উনি যে ক্লেম করছেন যে এটি অপোনেন্ট অ্যাডমিট করে নিয়েছে, আপনার কোনো স্টেটমেন্টের বেসিসে অপোনেন্ট অ্যাডমিট করছে যে আপনি এটি অ্যাডমিট করে নিয়েছেন, এই অ্যাডমিট করে নিয়েছেন এইটুকুই যেন এনাফ হয়, অর্থাৎ তাকে যেন এক্সট্রা আবার একটি নতুন প্রসিডিংয়ের মাধ্যমে কোর্টকে বোঝাতে না হয় যে আপনি এই জিনিসটি অ্যাডমিট করে নিয়েছেন। এতটুকুই ক্লিয়ার হওয়ার প্রয়োজন আছে একটি অ্যাডমিশনের। এবার আমরা আলোচনার ক্ষেত্রে আমি হয়তো বহুবার এই আলোচনাটির সময় বারবার ক্রিমিনাল প্রসিডিংয়ের কথা এসেছে। দেখুন, ক্রিমিনাল প্রসিডিংয়ের মেন বিষয়টি হচ্ছে অ্যাডমিশন ইজ জেনারেলি নট রিলেটেড টু দি ক্রিমিনাল প্রসিডিং, ইট জেনারেলি রিলেটস টু সিভিল ম্যাটার্স, বিকজ ইন সিভিল ম্যাটার্স we deal with the civil rights of the people, and that's where the ultimate question of admission or denial comes. কিন্তু তার মানে এমন নয় যে অ্যাডমিশন ইজ টোটালি রিলিভেন্ট, ইট মে বি দ্যাট কি যে the word admission is not relevant to the criminal proceeding, but the spirit of the word admission is relevant through the word confession. That's why it has been said that admission is a genus, and statement is a genus, admission is a species, and confession is a subspecies. অর্থাৎ এই যে একটি স্টেটমেন্টের যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি, তাহলে স্টেটমেন্টটা হচ্ছে মূল ভিত্তি, দ্যাটস ওয়াই ইট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ জিনাস। তারপরে আসছে দেখুন স্টেটমেন্টের একটি বক্তব্য হচ্ছে অ্যাডমিশন, যেটি আমরা এক্ষুনি আলোচনা করলাম। এবার এই অ্যাডমিশনই যদি কি হয়, অ্যাডমিটিং দি গিল্ট, অ্যাডমিশন অফ দ্য গিল্ট বাই দি অ্যাকিউজড হিমসেলফ, তাহলেই কিন্তু সেটি কনফেশনে পরিণত হবে। তো সেটি আপনারা একটু মাথায় রাখবেন, এই কনফিউশন আর অ্যাডমিশনের বিষয়ে এটুকু বলার। এবার দেখুন আমরা চলে আসছি সেকশন 18, অ্যাডমিশন বাই পার্টি টু প্রসিডিং অর হিজ এজেন্ট। তাহলে সেকশন 18-এ আমরা ওই যে সেকশন 17-এ পড়লুম যে অ্যাডমিশন যিনি করছেন এটা একটি স্টেটমেন্ট, ওরাল আর ডকুমেন্টারি হতে পারে, ইট সাজেস্ট এনি ইনফারেন্স টু দি ফ্যাক্ট ইন ইস্যু অর রিলিভেন্ট ফ্যাক্ট, এটি একটি বক্তব্য, অ্যান্ড মেড বাই দি পার্সনস আন্ডার দি সার্কামস্ট্যান্সেস হিয়ার ইন আফটার মেনশন। তাহলে এই যে পার্সনস অ্যান্ড সার্কামস্ট্যান্সেস হিয়ার ইন আফটার মেনশন, সেগুলি হচ্ছে সেকশন 18 কী বলছে, অ্যাডমিশন বাই পার্টি টু প্রসিডিং অর হিজ এজেন্ট। তাহলে কি বলছে সেকশন 18, যে স্টেটমেন্টস মেড বাই এ পার্টি টু দি প্রসিডিং অর বাই অ্যান এজেন্ট টু এনি সাচ পার্টি। তাহলে প্রথম যিনি ব্যক্তি আসলেন তিনি হচ্ছে আইদার পার্টি টু দি প্রসিডিং, ওয়েদার ইন দি ক্যাপাসিটি অফ এ ডিপেন্ডেন্ট অর প্লেন্টিভ, দ্যাটস কোয়াইট ইররিলেভেন্ট ইন দিস স্টেজ। পার্টি টু দি প্রসিডিং অর বাই অ্যান এজেন্ট টু এনি সাচ পার্টি, অর্থাৎ সেই পার্টির এজেন্ট যদি কোনো রেকগনাইজড এজেন্ট হয়, সেই ব্যক্তি আন্ডার দি সার্কামস্ট্যান্সেস অফ দ্য কেস অ্যাজ এক্সপ্রেসলি অর ইমপ্লয়েডলি অথরাইজড বাই হিম টু মেড দেম আর অ্যাডমিশনস। অর্থাৎ কোনো একটি প্রসিডিংয়ে, সেই প্রসিডিংয়ে সংক্রান্ত যারা পার্টিজ রয়েছেন সেই ব্যক্তিরা অথবা তাদের এজেন্টস যারা কিনা আন্ডার দি সার্কামস্ট্যান্সেস অফ দি পার্টিকুলার কেস, এটুকু বোঝা যাচ্ছে বা অনারেবল কোর্ট এইটুকু অ্যাজিউম করে নিতে পারছেন যে দ্যাট এজেন্ট অর দ্যাট পারসন ইজ এক্সপ্রেসলি অর ইমপ্লয়েডলি অথরাইজড বাই দি পার্টি টু দ্য প্রসিডিং টু মেড দেম। এরকম যদি কোনো ব্যক্তি কোনো স্টেটমেন্ট দিয়ে থাকেন, সেটিকে অ্যাডমিশন হিসেবে নেওয়া হতে পারে। এবার আসছে বাই সুইটার ইন রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটি, অর্থাৎ আমরা আগেটুকু আলোচনা করলাম যে জেনারেল প্রসিডিং, বাদী বিবাদী বা ভিকটিম অ্যান্ড অ্যাকিউজড, এই যে জেনারেল প্রসিডিং। এবার আসছি একটু সিভিল প্রসিডিংয়ের যে বিষয়ে, সেদিক থেকে দেখতে গেলে যে এই যে বাই সুইটার ইন রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটি, অর্থাৎ যদি কোনো রিপ্রেজেন্টেটিভ স্যুট হয়, সেক্ষেত্রে কি বলা হচ্ছে যে স্টেটমেন্ট মেড বাই পার্টিজ টু দ্য স্যুট সুইং অর স্যুড ইন এ রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার। তাহলে একটি রিপ্রেজেন্টেটিভ স্যুটে যে ব্যক্তি সমস্ত প্লেন্টিভদের রিপ্রেজেন্ট করছেন এবং যে ব্যক্তি সমগ্র ডিফেন্ডেন্টদের রিপ্রেজেন্ট করছেন, এই যে দুই ব্যক্তি, এই ব্যক্তিদের ক্ষেত্রে বলা হচ্ছে স্টেটমেন্টস মেড বাই পার্টিজ টু দ্য স্যুট
সুইং অর সুড, অর্থাৎ বাদী অথবা বিবাদী ইন এ রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার আর নট অ্যাডমিশন, অর্থাৎ তাদের জেনারেলি যদি কোনো স্টেটমেন্ট দিয়ে তারা থাকেন তাহলে সেটিকে জেনারেলি অ্যাডমিশন হিসেবে ধরা হবে না, আনলেস, যতক্ষণ না পর্যন্ত দে ওয়ার মেড ওয়াইল দ্য পার্টি মেকিং দেম হেল্ড দ্যাট ক্যারেক্টার, অর্থাৎ সেই রিপ্রেজেন্টেটিভ প্রসিডিংয়ে সেই ব্যক্তি যদি রিপ্রেজেন্টেটিভ অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দি এন্টায়ার গ্রুপ যদি কোনো স্টেটমেন্ট দিয়ে থাকেন এবং যেটি কিনা তাদের নিজেদের ইন্টারেস্টের বিরুদ্ধে যাচ্ছে দেখা যায়, আই মিন এগেনস্ট দি ইন্টারেস্ট অফ দি মেকার যদি দেখা যায়, তবেই কিন্তু সেই স্টেটমেন্টটিকে অ্যাজ অ্যান অ্যাডমিশন against the entire group of people or entire group of people who have been represented by that plaintiff or defendant as the case may be, তবেই কিন্তু সেটিকে অ্যাডমিশন হিসেবে ধরা হবে। আদারওয়াইজ ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে কোনো স্টেটমেন্ট দিলে দ্যাট ক্যানট বি ট্রিটেড অ্যাজ অ্যান অ্যাডমিশন ইন এ রিপ্রেজেন্টেটিভ প্রসিডিং। এটি বলা হলো সেকশন 18-এ। এইবার আসছি, এখানে কিছু স্পেসিফিক সিনারিও দিয়েছে দুটি, সেখানে বলছে স্টেটমেন্টস মেড বাই নাম্বার 1 বাই পার্টি ইন্টারেস্টেড ইন সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ একজন পার্টি একটি স্টেটমেন্ট দিচ্ছেন যার কিনা সাবজেক্ট ম্যাটারে ইন্টারেস্ট রয়েছে, সেমত অবস্থায় কি হতে পারে বলা হচ্ছে, পারসনস হু হ্যাভ এনি প্রোপ্রাইটারি অর পিকিউনারি ইন্টারেস্ট ইন দি সাবজেক্ট ম্যাটার অফ দি প্রসিডিং অ্যান্ড হু মেক দ্য স্টেটমেন্ট ইন দেয়ার ক্যারেক্টার অফ পারসনস সো ইন্টারেস্টেড, অর্থাৎ যে ব্যক্তি সাবজেক্ট ম্যাটার অফ দি প্রসিডিংয়ে আইদার প্রোপ্রাইটারিলি অর পিকিউনারিলি ইন্টারেস্টেড রয়েছেন এবং একটি স্টেটমেন্ট দিয়েছেন ওই ইন্টারেস্টেড থাকা ক্যাপাসিটিতে, ওনার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে উনি দেননি, ইন্ডিপেন্ডেন্ট ক্যাপাসিটিতে উনি দেননি, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দি সাবজেক্ট ম্যাটার ওয়েদার অ্যান্ড ইন্টারেস্টেড ইন দি সাবজেক্ট ম্যাটার ওয়েদার ইন প্রোপ্রাইটারি টার্মস অর ইন পিকিউনারি টার্মস, সেই ক্যাপাসিটিতে যদি উনি কোনো অ্যাডমিশন বা কোনো স্টেটমেন্ট দেন। আর 2 বলছে বাই পারসনস ফ্রম হুম ইন্টারেস্ট ডিরাইভড, এই জায়গাটি একটুখানি বুঝতে হবে। এখানে বলছে পারসনস ফ্রম হুম দ্য পার্টিস টু দ্য স্যুট হ্যাভ ডিরাইভড দেয়ার ইন্টারেস্ট ইন দি সাবজেক্ট ম্যাটার অফ দ্য স্যুট, এটুকু আগে বুঝে নিন। সেটি বলা হচ্ছে যে দেখা যাচ্ছে ধরুন এ মারা গেছে এবং তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ অথবা একটি রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটি স্যুটে 8 জনের হয়ে একজন মামলা করছেন, 8 পারসন, মানে অন বিহাফ অফ 8 পারসনস, আই মিন 1 to 8, অন বিহাফ অফ দিস 8 পারসনস অনলি 1 ইজ কন্ডাক্টিং দি স্যুট। এইবার দেখা যাচ্ছে কোনো একটি ব্যক্তিগত কারণের জন্যে 1কে ফ্রম দি ডিউটি অফ কন্ডাক্টিং দি স্যুটের ডিউটি থেকে রিলিভ করিয়ে সেই জায়গায় 2কে অনারেবল কোর্ট অ্যাপয়েন্ট করেছে। 1 অ্যাজ এ মেম্বার অফ দ্য গ্রুপ স্টিল এক্সিস্টিং, বাট হি ইজ নট কন্ডাক্টিং, হি ইজ নট নো মোর দি কন্ডাক্টর অফ দি স্যুট। এরকম যদি হয়, সেক্ষেত্রে 1 যদি কোনো কিছু আগে থেকে বলে গিয়ে থাকে তাহলে কি হবে, তাহলে 2 যিনি কিনা পরবর্তীতে স্যুটটি কন্ডাক্ট করার দায়িত্ব পেলেন, হি উইল বি বাউন্ড বাই দি অ্যাডমিশন or statements given by 1। আবার ধরুন রিপ্রেজেন্টেটিভ স্যুট যদি না হয়, ধরুন একটি সিম্পল সিভিল প্রসিডিং, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মারা যান এবং তার ছেলে যদি তার জায়গায় আসে, এটি রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটি স্যুট নয়, এটি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতেই স্যুট। এবার সেক্ষেত্রে যদি দেখা যায় যে তার বাবা কোনো একটি অ্যাডমিশন করে গেছেন এবং এরকমও ঘটনা ঘটতে পারে যে দাদু মারা গেছেন, দাদু কিন্তু কোর্ট প্রসিডিং, এন্টায়ার প্রসিডিং বা মোকদ্দমা চালু হওয়ার 40-50 বছর আগে একটি স্টেটমেন্ট দিয়ে গেছেন, যেটি কিনা যে সম্বন্ধে সাক্ষ্য প্রমাণ যথেষ্ট রয়েছে, অর্থাৎ হি নট অনলি গেভ দ্য স্টেটমেন্ট বাট হি অ্যাক্টেড অ্যাকর্ডিংলি অন দ্যাট স্টেটমেন্ট। হয়তো উনি কাউকে একটু রাস্তা বাড়ির উপর দিয়ে ছেড়ে দিয়েছিলেন এবং দেখা যাচ্ছে উনি 50 বছর আগে ওই রাস্তাটুকু ছেড়ে দিয়েই একটি বাড়ির পরিধি বা পরীক্ষা তৈরি করেছিলেন বা প্রাচীর দিয়েছিলেন। এই যে ওনার কন্ডাক্ট, দ্যাট প্রুভস দ্যাট হি মেড দ্যাট স্টেটমেন্ট অ্যান্ড হুইচ ইজ এগেইনস্ট দি ইন্টারেস্ট অফ দি মেকার। এবার পরবর্তীকালে যদি
বাবার জেনারেশন চলে যাওয়ার পরে যদি নাতি এসে যদি ওই ছেড়ে দেওয়া অংশটুকুনি নিজের বলে দাবি করে মামলা করে থাকেন, সেক্ষেত্রে যে ব্যক্তি ওই রাস্তাটির উপর দিয়ে এতদিন ধরে হেঁটে আসছেন, সে ব্যক্তি যদি বলেন যে দ্যাট হ্যাভ বিন অ্যাডমিটেড বাই হিজ প্রিডিসেসর অর হিজ গ্রেট গ্র্যান্ডফাদার long years ago, and from the conduct of his great grandfather it has been clearly proved, এটি যদি একটি সিনারিও আমরা ধরে নিই, সেক্ষেত্রে কিন্তু কি হবে, এই যে নাতি যিনি মামলা এখন বর্তমানে চালাচ্ছেন, তার সপক্ষে তার দাদুর দেওয়া কোনো বক্তব্য বা করে যাওয়া কোনো কাজ উইল বি ট্রিটেড অ্যাজ অ্যান অ্যাডমিশন অফ দি সাবজেক্ট ম্যাটার। সেটি এখানে বলা হলো, পার্সন ফ্রম হুম দ্য পার্টিস টু দ্য স্যুট হ্যাভ ডিরাইভ দেয়ার ইন্টারেস্ট। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে ঠাকুরদাদার কাছ থেকে বাবা পেয়েছিলেন, বাবার কাছ থেকে হয়তো আপনি পেলেন, ইউ ডিরাইভ দি ইন্টারেস্ট টু দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য স্যুট, অথবা পৈতৃক সম্পত্তি যেটা সেটি সাবজেক্ট ম্যাটার অফ দ্য স্যুট, তাহলে আপনি ইন্টারেস্টটি ডিরাইভ করেছেন। অথবা যদি রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটির স্যুট হয়, সেক্ষেত্রে ওই যে সিনারিওটি দিলাম যে কন্ডাক্টর যদি স্যুটে চেঞ্জ হয়, হু উইল কন্ডাক্ট দি স্যুট, এটিতে যদি কোনো রকম কোনো চেঞ্জেস আসে, তাহলেও যেরকম প্রিভিয়াস যিনি কন্ডাক্টর ছিলেন তার স্টেটমেন্ট দিয়েও পরবর্তী কন্ডাক্টরের এগেনস্টে ওইটি কিন্তু কী ধরা হবে, অ্যাজ অ্যান অ্যাডমিশন ধরা হবে। সেটিই এখানে বলছে, পার্সন ফ্রম হুম দ্য পার্টিস টু দ্য স্যুট হ্যাভ ডিরাইভ দেয়ার ইন্টারেস্ট ইন দি সাবজেক্ট ম্যাটার অফ দ্য স্যুট আর অ্যাডমিশনস। এই যে তাহলে স্টেটমেন্টস মেড বাই 1, 2 এই দুটো কমপ্লিট করে এই যে লাস্টের সেন্টেন্সের আগে এখানে এসে বলছে আর অ্যাডমিশনস। এবার কি, ইফ দে আর মেড ডিউরিং দি কন্টিনিউয়েন্স অফ দি ইন্টারেস্ট অফ দি পারসনস মেকিং দি স্টেটমেন্ট, অর্থাৎ যদি কিনা ওই যে স্টেটমেন্ট যেটিকে বর্তমান যে পার্টি টু দ্য স্যুট যিনি কিনা পরবর্তীতে এসেছেন তার এগেনস্টে একটি অ্যাডমিশন হিসেবে ধরে নেওয়া হবে, শুধুমাত্র তখনই ধরে নেওয়া হবে কখন না যদি কিনা ওই যে স্টেটমেন্টটি প্রিভিয়াস অর্থাৎ ঠাকুরদাদা বা প্রিভিয়াস রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটির স্যুটে প্রিভিয়াস যে কন্ডাক্টর সেই ব্যক্তি ওই ক্যাপাসিটিতে থাকাকালীন, ঠাকুরদাদা হলে ওনারের ক্যাপাসিটিতে থাকাকালীন, অর্থাৎ উনি জীবিত থাকাকালে। আবার রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটি স্যুটের যদি আমরা আসি, তাহলে যতদিন পর্যন্ত স্যুটটি কন্ডাক্ট করছিল ততদিনের মধ্যে যদি কোনো স্টেটমেন্ট দিয়ে থাকেন, তবেই কিন্তু সেটিকে অ্যাডমিশন হিসেবে ধরা হবে। অর্থাৎ তার সেই ক্যাপাসিটি চলে যাওয়ার পরবর্তীতে যদি উনি কোনো স্টেটমেন্ট দেন, দ্যাট উইল বি নট ট্রিটেড অ্যাজ অ্যান অ্যাডমিশন এগেনস্ট দি প্রেজেন্ট পার্টি। এই হলো আমাদের সেকশন 17 অ্যান্ড 18। এবার পরবর্তীতে ভিডিওতে আমরা সেকশন 19 নিয়ে আলোচনা করব। কাইন্ডলি সবার যদি ভিডিওটি দেখে যদি কোনোভাবে নিজেদেরকে উপকৃত বিন্দুমাত্র মনে করে থাকেন, তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক অ্যান্ড শেয়ার করবেন, যাতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী ভিডিওগুলির মাধ্যমে নিজেদের কনসেপ্টগুলি ক্লিয়ার করে নিতে পারে।